উৎসবমুখর পরিবেশে শেষ হলো ডাকসুর ভোট গ্রহণ। আচরণবিধি লঙ্ঘন ও পূরণ করা ব্যালট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শীর্ষ প্রার্থীদের। একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। ছাত্র দলের বিপদপ্রার্থী আবিদ ভাই তিনি কিন্তু ভোটে প্রবেশ করেছেন। কিন্তু একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। তীব্র বিক্ষোভে পদত্যাগে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। দায়িত্ব নিতে পারে সেনাবাহিনী, বাংলাদেশিদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ। জাতীয় পরিচয়পত্র হারালে জিডি ছাড়াই নেওয়া যাবে দ্বিতীয়বার। ভেটিংয়ের জন্য দ্রুত মন্ত্রণালয়ে যাচ্ছে রাজনৈতিক দলের প্রতীক আইন। ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ। ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশাল রুটের যান চলাচল বন্ধ। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ডিপোর বাড়তি চার্জ নিয়ে অনড় দুই পক্ষ। বন্দর চেয়ারম্যানের সাথে বৈঠকে মেলেনি সমাধান। আইনি পদক্ষেপের হুমকি বিজিএমইএর। স্বাগত। এখন বিকেলে সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। উৎসবমুখর পরিবেশে শেষ হলো ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। বিভিন্ন প্যানেলের শীর্ষ প্রার্থীরাও সকাল থেকে কেন্দ্র ঘুরে দেখেন। ভিপি প্রার্থী আবিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। একই অভিযোগ ভিপি প্রার্থী উমা ও কাদেরের। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেন আবিদুল ইসলাম খান। আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেছেন আবিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দায় এড়াচ্ছে ডাকসু নির্বাচন কমিশন। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 9 সেপ্টেম্বর সকাল, অপেক্ষার প্রহর শেষে প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। শিক্ষার্থীদের প্রাণের এ ভোটযজ্ঞ ঘিরে চারপাশে উৎসবের আমেজ। ভোট শুরুর আধা ঘন্টা আগে প্রার্থীদের এজেন্ট ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সিলগালা করা হয় ফাঁকা ব্যালট বাক্স। সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। ততক্ষণে কেন্দ্রের বাইরে লম্বা লাইন। প্রথমবার ভোট দেয় উচ্ছ্বাস ছিল ভোটারদের কণ্ঠে। আমার 22 বছর বয়স, আমার প্রথম ভোট, তো সেই এক্সাইটমেন্ট থেকে অনেক সকালে চলে এসেছে। আমি যেমন প্রার্থী নির্বাচন করব বলে ডিসাইড করছি, আমার মনে হয় সে শিক্ষার্থীদের জন্য কাজ করবে। 6 বছর পর ছাত্র সংসদ নির্বাচন, ক্যাম্পাসে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ। সেটিরই যেন প্রতিফলন সময় গড়ানোর সাথে ভোটারদের সংখ্যা বাড়ার চিত্র। এবারে চোখে পড়ার মতো নারী ভোটার। এছাড়া এবারই ব্যবহৃত হচ্ছে অমোচনীয় কালি। ব্যালট নাম্বার জানা থাকলে বেশিক্ষণ সময় লাগার কথা না, মানে লাগে নাই, 3-4 মিনিট সর্বোচ্চ লাগছে। ভেতরে পরিবেশ অনেক ভালো, সবাই অনেক সাপোর্টিভ ছিল। আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে হল সংসদে কোনটা সাবমিট করতে হবে বা কেন্দ্রীয়তে কোনটা সাবমিট করতে হবে, ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর ভিতরে সবকিছু সুশৃঙ্খল ভাবে হচ্ছে, আপাতত কোনো সমস্যা হয়নি, কোনো ভয় লাগতেছে না। আর কোনো আশঙ্কাও নেই। আমাদের প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিয়েছে যা দেখতেছি আসার পর থেকে। ভোট দিতে আসেন প্রার্থীরাও। উদয়ন স্কুল কেন্দ্রে ব্যালট ফেলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম। একই কেন্দ্রে ভোট দেন ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান। ভূতত্ত্ব কেন্দ্রে ভোট দেন উমামা ফাতেমা। শারীরিক শিক্ষা কেন্দ্রে মেঘমোল্লার বসু। সিনেট কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু প্লিজ আজকে ভোটটা দিতে আসেন। আজকে ভোটটা দিতে আসা খুবই ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জিতে যাবে। সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ যদি সুষ্ঠুভাবে ভোট যেভাবে চলছে এভাবে হয় তাহলে ইনশাআল্লাহ বিজয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। ভোটের দিন ছাত্রদলের বিরুদ্ধে নিয়ম ভেঙে ব্যালট লিফলেট বিতরণ ও অবৈধ ভোট কেন্দ্রে প্রবেশের অভিযোগ তোলেন বেশ কয়েকটি প্যানেলের শীর্ষ পদের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা
100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। একজন প্রার্থী তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ছাত্র দলের, সেটা নিয়ম বহির্ভূত। কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু এখানে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মানে কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা নানান রকমের করছে, সেখানে ভোটারদের সাথে কথা বলছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের চোখে পড়েছিল। আমরা যেটা এখানে বলতে চাই যে এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। বলা ছিল যে শুধু স্লিপ দিতে পারবে, সেখানে একদম ফুল প্যানেলের কেউ নিয়ে আসছে, কেউ একদম পুরো লিফলেট বিতরণ করতেছে। ছাত্রদল ছাত্র শিবির দুজনেই প্রতিযোগিতা করে নিয়ম ভাঙতেছে। প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরাই কিন্তু কিংবা যারা প্রার্থী আছেন প্রার্থীরা কিন্তু একদম মনে হচ্ছে গেটের ভিতর পর্যন্ত দিয়ে আসবেন টোকেনটা, যে ভাই আমাকে ভোট দেন। একই সাথে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগও আনা হয় ছাত্রদল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে। লিস্টের মধ্যে দেখি সেই 8-10 জনের মধ্যে 6 জন হলো ছাত্রদল প্যানেলের প্রার্থী, তাদের পক্ষের এজেন্ট, আর একজন আছেন বাক্সাসের, আর বাকি 2 একজন স্বতন্ত্র। আমাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টদেরকে আমরা দেখেছি সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে, যে মিডিয়া অ্যাক্সেস দেওয়া হয় নাই। দ্বিতীয়, একটু আগে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার যারা সব সেন্টারে ঢুকে অবজার্ভ করছে তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই। এখানে অভিযোগ আসছিল যে অন্য প্যানেলের অন্য প্রার্থীদের পোলিং এজেন্টের বিপরীতে ছাত্রদলকে আলাদা সুবিধা দেওয়া হয়েছে, তাদের অতিরিক্ত পোলিং এজেন্ট দেওয়া হয়েছে। এসব অভিযোগের জবাব দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী। কেন্দ্রের প্রবেশ আচরণবিধি লঙ্ঘন নয় বলে দাবি করেন আবিদুল ইসলাম খান। চিফ রিটার্নিং অফিসার এবং তাদের সাথে কথা বলেছি, সেখান থেকে কোনো বাধা আসেনি। যেমন আমি উদয়নে গিয়েছি, সেখানে কোনো বাধা প্রথমে বলেছিল, পরবর্তীতে কোনো বাধা ছিল না। অন্যান্য জায়গাগুলো তো বাধা নেই। তো সুতরাং শুধুমাত্র ক্লেম করলেই আপনারা মোটিভেটেড হবেন না, আপনারা নিজেরা দেখেছেন এগুলো। যিনি আপনাকে অভিযোগ দিয়েছে তিনি সকাল থেকে সুফিয়া কামাল হলে নিজের প্রচারণা করছেন এখানে। অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? দুপুরের দিকে আগে থেকেই পূরণকৃত ব্যালট পাওয়ার অভিযোগ করেন রোকেয়া হলের এক ভোটার। ছাত্রদলের অভিযোগের তীর ছাত্র শিবিরের দিকে, আর ছাত্র শিবির সমর্থিত প্যানেল বলছে এগুলো প্রোপাগান্ডার অংশ। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। বিএনপিপন্থী শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছে, এটা খুবই দুঃখজনক। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় নীরব ভূমিকা রাখছে। যে করেছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। কার এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের সাথে কি ধরনের লবিং খুঁজে বের করতে হবে। রোকেয়া হল রিটার্নিং কর্মকর্তা জানান, সিসিটিভি দেখে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দুটি অভিযোগের একটিকে ভুল বোঝাবুঝি ও আরেকটির বিরুদ্ধে পদক্ষেপের কথা জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা। সিসি ক্যামেরা আছে ওখানে উপরেই আছে, আমরা দেখবো যে কি হয়েছে। একজন ছাত্রী যখন ভিতরে গিয়ে ফেরত আসে সেটা কিন্তু লাইবিলিটিস আমাদের পড়ে না। যদি আগেই হতো, আগেই দেখাতে পারতো, দেন হতো। এটা ভিতরে যাওয়ার পর এসেছে। আমরা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল যাতে একটা ইলেকশন হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। আমরা সেখানে কারো প্রতি বায়াস হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। পুলিশের পাশাপাশি মাঠে আছে বিজিবি সদস্যরা। পুলিশ বলছে বৈধ কাগজ ছাড়া কাউকে 8টি চেকপোস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। ডাকসু নির্বাচনের আরও খবর জানবো সহকর্মীদের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে রয়েছেন সহকর্মীরা, যুক্ত হবেন সহকর্মী আজহার লিমন, হাসিফ বিল্লাহ, আরিফ হোসেন, শাহাদাত অব্র। শুরুতেই যেতে চাই টিএসসিতে, সেখানে রয়েছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন সার্বিক ভোটের পরিবেশ কেমন ছিল আর ভোট গণনা কখন শুরু হবে? বলতে পারি যে উৎসব উল্লাস, আনন্দ ভাগাভাগি কিংবা অমোচনীয় কালিমাখা আঙুলের ছবি ভাগাভাগি, এই ধরনের আনন্দ এর মাঝে আবার প্রার্থীদের তির্যক অভিযোগ, পাল্টা অভিযোগ, আইনের কড়াকড়ি, এই সব কিছু মিলিয়ে বলা যায় যে এই ডাকসুর যে ভোট গ্রহণ সেটি সম্পন্ন হয়েছে। এবং কিছুক্ষণ আগে ভেতর থেকে ঘোষণা করা হয়েছে যে আজকের মতো ভোট গ্রহণ সম্পন্ন। এবং আমি এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম যে তারা প্রাথমিকভাবে মনে করছে যে 66% ভোট এখানে ভোট গ্রহণ হয়েছে। এখন যেটি দেখছি যে মূলত এই ভোট গণনার অপেক্ষা চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ভোট গণনার যে মেশিন, অর্থাৎ OMR রিডিং মেশিন, সেটি ঢোকানো হলো
এবং যেটি আমাদেরকে আগে থেকে বলা হয়েছিল যে এইখানে যে এলইডি স্ক্রিন, সেই এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া, শুধুমাত্র ওএমআর মেশিনে নয়, এর সঙ্গে সঙ্গে আবার ম্যানুয়ালিও সেটি কিন্তু হাতে গুনে দেখা হবে। এই পরিস্থিতি এখানে চলছে। যেটি আমরা সকাল থেকে দেখছিলাম, এখানে খুবই একটা উৎসবমুখর পরিবেশ দেখছিলাম। মেয়েরা এক ধরনের ঈদের আনন্দের মতো সেজেগুজে এসেছিলেন এখানে এবং তারা ভোট দিয়েছেন এবং তারা অপেক্ষা করছিলেন ভোট দিয়ে সেই অমোচনীয় কালির যে আঙুল, সেই আঙুল তারা ছবি তুলে সেটা ভাগাভাগি করছিলেন, বিতর্ক করছিলেন কার প্রার্থী জিতবে। কিন্তু দুপুর থেকে মোটামুটি একটা হট্টগোল, এক ধরনের উদ্বিগ্নতা বাড়তে থাকে এবং সেটি বিভিন্ন দলের পক্ষ থেকেই হয়েছে। সবশেষ আমরা যেটি দেখলাম যে এই বামপন্থী একটি দলের দু একজন যে বলা চলে অ্যাক্টিভিস্ট, তারা এখানে স্লোগান দিয়ে এক ধরনের গেটটি আটকে রেখেছিল। মনে করা হচ্ছে যে এই সমস্ত কারণে হয়তো ভোট গ্রহণ কিছুটা কম হয়েছে, কারণ অন্যান্য যে ভোট কেন্দ্র সেখানে কিন্তু এর থেকে বেশি শতাংশ ভোট গ্রহণ হয়েছে। সো যেই ব্যাপারটি এখানে আমরা দেখলাম যে সব কিছু মিলিয়ে প্রার্থীরা পাল্টা অভিযোগ করেছেন, কিন্তু যারা ভোট দিয়েছেন তারা কিন্তু খুবই আনন্দমুখর, তারা খুবই বলেছিলেন প্রথম ভোট। এই পরিস্থিতিতে এই ভোট গ্রহণ তো শেষ হলো, এখন গণনার পালা এবং এরই এক ধরনের কিন্তু চাপা উত্তেজনা চলছে যে কে আসলে এই ডাকসুর বা কারা আসলে এই ডাকসুর নেতৃত্বে আসছেন। কার্জন হলে একই খবর জানাতে আমাদের সহকর্মী হাসিব বিল্লাহ অপেক্ষা করছেন। হাসিব বিল্লাহ, আপনার কাছে যেতে চাই, কার্জনের কি অবস্থা দেখছেন? জনেও এই 4টা বাজার পরপরই এই ভোট গ্রহণ কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন শেষ হয়ে গেছে এবং তারপরে এখন গণনা চলছে। মূলত এখানে এই কার্জন হলে মূলত 3 হলের শিক্ষার্থীরা এইখানে ভোট দিচ্ছেন। তো সুতরাং এইখানে মূলত এই শহীদুল্লাহ হলের যে ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রে এখন ওই যে শিলগালা যেখানে করা হয়েছে, সেই যেখান থেকে মূলত শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন, সেই বাক্সগুলো এখন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন যেহেতু এই যে বড় একটি বাক্স দেখছেন, এই বাক্সটি মূলত শিক্ষার্থীরা এখানে কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা ভোট প্রার্থী তাদেরকে ভোট দিয়েছেন। এখানে যেহেতু 471 জন প্রার্থীর বিপরীতে মূলত 5টি ওএমআর শিট ছিল এবং সেই 5টিকে আলাদা আলাদা করা হবে এবং সেই আলাদা করতে গিয়ে একটু সময় লাগবে এবং তারপর এটিকে এগুলো ওএমআর শিটের মাধ্যমে, মেশিনের মাধ্যমে গণনা করা হবে এবং সেগুলো অন স্ক্রিনে এগুলো লাইভ বা সরাসরি দেখানো হবে। এখন এই শহীদুল্লাহ হল কেন্দ্রে 2000-এর ভোটার, 2005 জন ভোটার, এর মধ্যে 80% ভোট দিয়েছেন এখন পর্যন্ত যা জানা যাচ্ছে। পরিপূর্ণ গণনা এখনও শেষ হয়নি, এখনও শেষ গণনা চলছে। প্রত্যেকটা টেবিল থেকে যারা কতজন ভোট দিয়েছেন সেগুলো আলাদা করে এখন সেই গণনাটা আমাদেরকে জানাবেন। এখানে যদিও প্রায় 80% শিক্ষার্থী এখানে যেহেতু ভোট দিয়েছেন এবং ঠিক একই সঙ্গে শহীদুল্লাহ হল এর পাশেই ঠিক একই সঙ্গে অমর একুশে হল, সেখানেও প্রায় 80% এবং ফজলুল হক মুসলিম হল, সেখানেও প্রায় 80%। মোট প্রায় প্রত্যেক হলে এখানে কিন্তু নজিরবিহীন একটি ভোট পড়েছে বলে শিক্ষকরা জানাচ্ছিলেন, কারণ এখানে উৎসবমুখর পরিবেশে যেটা আমরা দেখিয়েছি ভোট গ্রহণ হয়েছে এবং সেই ভোট গ্রহণের এই প্রক্রিয়াগুলো মানে শিক্ষার্থীরা মূলত সকাল থেকেই বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট প্রদান করেছেন। আমরা এই যে দেখাচ্ছিলাম, এই যে এখানে শিক্ষার্থীরা যখন ভোট দিয়েছেন সকাল 8টা থেকে 11টা 12টার মধ্যেই মূলত ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে গেছে বা ভোট গ্রহণের বড় একটা অংশ প্রায় 50% ভোট দিয়েছিলেন এবং তারপরেই মূলত দুপুরের পরে আরও কিছু শিক্ষার্থী এসে ভোট দিয়েছেন। তবে আমি যেটি বলছিলাম যে এই যে ব্যালট বাক্স থেকে আলাদা করার পরে 5টি ওএমআর শিট, সেটি যখন আলাদা করাটার একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং তারপরে ভোট গণনা করতে খুব বেশি সময় লাগবে না এমনটি বলছিলেন এখানকার শিক্ষকরা। এই ছিল এই কার্জন হলের খবরাখবর। আমরা জানতে চাই শাহাদাত অভ্র আছে সিনেট ভবনে, সেখানকার খবর কি অভ্র জানাবেন? ধন্যবাদ আপনাকে। মূলত হচ্ছে এখানে সবার মুখে কিন্তু আমি একটা হাসি দেখতে পেয়েছি আর সবার মধ্যে উৎসাহ উদ্দীপনার কিন্তু কমতি আমি লক্ষ্য করছি না।
পরীক্ষা কিন্তু শেষ, এবার সবার অপেক্ষা আসলে ফলাফলটা কেমন হলো সেটার জন্যই। আর এখানে যারা আছে প্রত্যেকেই কিন্তু হচ্ছে নিঃসন্দেহে অনেকটা পরিশ্রম করেছে, বিশেষ করে প্রার্থীরা এই যে গেল 31 জুলাই থেকে শুরু করেছে তাদের যেই ডাকসু নির্বাচনের কাজ, সেটি কিন্তু হচ্ছে এখন ঠিক এই মুহূর্তে শেষ হয়েছে। তবে ফলাফল পাওয়ার অপেক্ষায় কিন্তু তারা সময় গুনছে। এখানে কিন্তু তারা জানে যে এখন কিন্তু ফলাফল দিবে না, আরো বেশ খানিকটা সময়, কারণ সবে মাত্র যেই সময় মানে 4টার পর থেকে নির্বাচনের যেই ভোট গ্রহণ সেটি কিন্তু হচ্ছে শেষ হয়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে তাদের মধ্যে কোনোভাবেই উদ্দীপনা বা উৎসাহের কমতি আমি লক্ষ্য করছি না। তাছাড়াও হাসিব, আপনি নিশ্চয়ই দেখেছেন যে শিক্ষার্থীরা তাদের কিন্তু হচ্ছে বড় একটি অংশ কিন্তু এই ভোটে অংশগ্রহণ করেছে। কিছুক্ষণ আগে যখন আমাদের সাথে কথা বলছিলেন ভিসি মহোদয়, তিনি কিন্তু বলছিলেন যে এই নির্বাচন সর্বকালের জন্য উদাহরণ হয়ে থাকবে। যদি শিক্ষার্থীরা এই নির্বাচনকে সুন্দর করতে চায় তাহলে এই নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করার কিন্তু অনুরোধ করার পরবর্তী সময়ে কিন্তু দেখা গেছে তিনি জানিয়েছেন যে 70% ভোট গ্রহণের কথা কিন্তু আমাদেরকে জানিয়েছে ঠিক যখন 3টা বাজে। এর পরবর্তীতে কিন্তু আমরা লক্ষ্য করেছি হয়তোবা 1 ঘন্টায় আরো বেশ খানিকটা আগিয়ে গেছে এই পরিসংখ্যান। তবে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে যেই সংখ্যাটা বা যেই কতখানি ভোট কাস্টিং হয়েছে সেটি যদি বলতে হয় তাহলে কিন্তু 3টা পর্যন্ত 70% বেশি ভোট কাস্টিং হয়েছে, এমন কথা কিন্তু হচ্ছে আমাদেরকে ভিসি স্যার জানিয়েছেন। এছাড়াও যদি নির্বাচন কমিশনের কথা বলতে চাই, যে নির্বাচন কমিশন কিন্তু হচ্ছে আমি দেখেছি যেই ভবনটি আছে নির্বাচন কমিশনের সেটি কিন্তু হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন মেশিন ছিল যেগুলো দিয়ে আসলে মূলত ভোটের যেই গণনা সেটি করা হবে। সেই ভোট গণনার মেশিন কিন্তু আমরা লক্ষ্য করেছি এই নির্বাচন কমিশনের অফিস থেকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং ভোট গণনা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শুরু হয়ে যাবে। আর তার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে যেই ফলাফল সেই ফলাফলের দিকেই এগিয়ে যাবে এই ডাকসু নির্বাচন এবং পরিশেষে বলা যাবে আদতে কে নির্বাচিত হলো আর কে নির্বাচিত হলো না, কিংবা বিজয়ী হলো আর বিজেতা হলো। সবকিছু মিলিয়ে সবাইকে কিন্তু বিজয় মিছিল পর্যন্ত করতে মানা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আর এই ছিল আমার কাছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে সিনেট ভবনে সর্বশেষ খবর। তবে আমরা একটু চলে যেতে চাই আরিফ হোসেনের কাছে, তিনি আছেন নীলক্ষেতে। আরিফ, আপনি সেখানে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? সেখানে কি কোনো মানুষ জড়ো হয়েছে কিংবা ছাত্রছাত্রী? আমি আরিফ একটু যদি বলতেন। অভ্র, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ দিতে অথবা ভোট দিতে যারা আসছিলেন তারা 8টি প্রবেশদ্বার দিয়ে ঢুকছিলেন বিভিন্ন জায়গায়, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সাথে সাথে 3টার পরে আমরা দেখেছি বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন বিভিন্নভাবে দুই দিকে। আমি যদি আপনাকে দেখাই, এই যে নীলক্ষেতের যেই তরণটি রয়েছে, যেই তরণ ধরে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীরা যান, এইখানে কিন্তু পুলিশের বাড়তি উপস্থিতি। পুলিশের পাশাপাশি আমরা দেখছি র্যাব, ডিবি সদস্যরা এবং বিজিবির সদস্যরাও এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু এমন চিত্র এখানে দেখা যায়নি। সকাল থেকে আমরা দেখেছি কম করে হলেও 10 থেকে 12 জন পুলিশ এবং কিছু সংখ্যক বিজিবি দিয়ে এই পুরো জায়গাটি নিয়ন্ত্রণ করা গিয়েছিল, কিন্তু পরবর্তী সময় বিএনপি এবং জামাতের নেতাকর্মী বেড়ে যাওয়ার পরেই আমরা দেখেছি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এই চিত্র শুধু এখানকার না, পলাশীর যেই গেটটি রয়েছে সেই গেটটিতেও আমরা দেখেছি দুই ধারে একদিকে বিএনপির লোকজন, অন্যদিকে জামাতের লোকজন, দুই পক্ষই মোটামুটি দুই দিকে অবস্থান করছেন এবং ডাকসু নির্বাচনে কি হয় তার উপরে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি এই গেটগুলোতে আমরা প্রত্যেকটি গেটে দেখেছি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি এবং বাড়তি মোতায়েন প্রত্যেকটি জায়গায় দেখেছি এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আপাতত দৃষ্টিতে কোনো ধরনের সহিংসতা অথবা কোনো ধরনের ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই, তবে যদি হয় সেক্ষেত্রে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কোনো ধরনের ঝামেলা হলে সেটি তারা ট্যাকেল দিতে পারবেন। ইতিপক্ষে আপনার ভিতরে নিশ্চয়ই জানেন, আপনারা দেখতে পাচ্ছেন দুই পক্ষের লোকজন অর্থাৎ জামাত এবং বিএনপির লোকজন দুই রাস্তার দুই দিকেই দাঁড়ানো রয়েছে এবং তারা সেখানে দাঁড়িয়ে তাদের মতো করে কথা বলছেন। কি হচ্ছে
কি হবে রেজাল্ট ডাকসুর, তার উপরে অবশ্য নির্ভর করছে যেখানের দুই গ্রুপের অবস্থান। যদিও তারা মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে হাতাহাতির মতো একটি ঘটনা ঘটেছিল, সেটি সেলফি তোলাকে কেন্দ্র করে। এমন দৃশ্য কিন্তু আমরা নীলক্ষেতের এই গেটে দেখতে পেয়েছি। পলাশীর চিত্র ঠিক এমন, পলাশী গেটের উল্টো দিকে দুই গ্রুপের অবস্থান রয়েছেন। তেমনি বকশিবাজার গেট আমরা দেখেছি, সেই গেটেও একই চিত্র, বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা সেখানেও অবস্থান নিয়েছেন। শাহবাগের যেই গেটটি রয়েছে, যেই গেটটি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকা যায়, সেই গেটটির অবস্থাও একই রকম আমরা দেখেছি। সেখানেও বিপুল সংখ্যক জনগণ দাঁড়িয়ে থাকতে দেখে অবশ্য রমনা জোনের ডিসি যিনি মাসুদ আলম রয়েছেন, তিনি ওখানে এসে কিছুক্ষণ আগে সবাইকে সরিয়ে দিয়েছেন এবং বলছেন যদি কেউ কারো সমর্থক থাকেন তারা ভেতরে প্রবেশ করতে পারবেন না এবং বাহির থেকেই তাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের জন্য তাদের প্রার্থনা করতে হবে, এমনটা জানিয়েছেন। ভেতরে ঢোকার কোনো ধরনের সুযোগ নেই। যদিও এখন পর্যন্ত তারা কেন এসেছেন, কি কারণে এসেছেন, সে বিষয়টি আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে একটি উত্তপ্ত পরিবেশ সবগুলো গেটের মধ্যেই দেখা যাচ্ছে। তবে পরবর্তীতে রেজাল্ট ঘোষণা হওয়ার পর কি পরিস্থিতি দাঁড়ায় তার উপর নির্ভর করা যাবে। উজ্জ্বল, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ডাকসুর ভোট গণনা। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা। অবশেষে জেনজি শিক্ষার্থীদের সহিংস বিক্ষোভের দুদিনের মাথায় পদত্যাগে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশকে স্থিতিশীল রাখতে এবং সমস্যা সমাধানে সরে দাঁড়ালেন বলে জানিয়েছেন কেপি শর্মা ওলি। এমন পরিস্থিতিতে দেশটির সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। বিদেশি নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে বিভিন্ন দেশের দূতাবাস। এদিকে কাঠামোগত সরকার গঠনের দাবিতে এখনও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। বাসভবন থেকে মন্ত্রীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করছে দেশটির সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে অগ্নিসংযোগের পর এভাবেই উল্লাস করছিল ছাত্র জনতা। দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার হিমালয় কন্যা নেপালেও একই দৃশ্য দেখল বিশ্ববাসী। প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। আগুন দেওয়া হয় আরও অনেক মন্ত্রীর বাসায়। আন্দোলনের দ্বিতীয় দিনেই ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে তিনি জানান দেশের অস্থিরতা কমাতে এবং রাজনৈতিক সমস্যার সমাধানে তিনি সরে দাঁড়াচ্ছেন। এই সময় তিনি সাংবিধানিক উপায়ে দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানান। 2024 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কেপি শর্মা। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগের পরও রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে জেনজিরা। এর আগে মঙ্গলবার ভোর থেকে কারফিউ উপেক্ষা করে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভে নামে তারা। একটি কাঠামোগত সরকার গঠন না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না। এমন অবস্থায় সাময়িকভাবে সেনাবাহিনী দেশটির ক্ষমতা নিতে পারে। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানা যায় বিভিন্ন মন্ত্রীদের নিরাপদে বাসভবন ছাড়ার জন্য হেলিকপ্টার পাঠিয়ে সহায়তা করছে সেনাবাহিনী। তাদের নিরাপত্তা দিতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে তারা। বিক্ষোভের মুখে সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নিলেও আন্দোলন থামেনি। নেপাল জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এক্স সহ প্রায় 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে সোমবার সকাল থেকে রাজপথে বিক্ষোভে নামে জেনজি। এই সময় পুলিশের গুলিতে নিহত হন 19 জন, আহত হন 5 শতাধিক। তানভীর জনি, এখন বিশ্ব। এদিকে হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশিদের বাইরে বের না হবার নির্দেশ দেওয়া হয়েছে। নেপালের চলমান পরিস্থিতির কারণে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরছেন না বাংলাদেশ ফুটবল দল। টিম হোটেলেই অবস্থান করছে দল। আজ নেপালের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, তবে গতকাল থেকেই পরিস্থিতি প্রতিকূল হওয়ায় শঙ্কা জাগে ম্যাচ নিয়ে। শুরুতে অনুশীলন বাতিল, এরপর রাতে ম্যাচও বাতিল করা হয়। বাফুফের পক্ষ থেকে রাতেই জানানো হয় ম্যাচ বাতিল হওয়ায় আজ বিকেল 3টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন জামাল ভুঁইয়ারা। তবে আবারও নেপালের পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তার শঙ্কায় পড়েন ফুটবলাররা। এর মধ্যেই বাতিল হয় কাঠমান্ডুর সব ফ্লাইটও। হাইকমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হয় কাউকে বের না হতে। ফলে টিম হোটেলে অনেকটা বন্দি অবস্থায় সময় কাটাচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। হাইকোর্টের আদেশে জাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন সম্প্রতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়। এদিকে শেষ দিনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পাশাপাশি চলছে প্রার্থীদের ডোপ টেস্ট। এ নিয়ে আরও খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন শেষ দিনের প্রচার কেমন চলছে আর কতজন প্রার্থীর ডোপ টেস্ট করা হয়েছে, আর অমর্ত্য রায়
কি শেষ দিনের প্রচার চালিয়েছেন কিনা? ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 11ই সেপ্টেম্বর। সেই লক্ষ্যে কিন্তু গোটা বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাচনী আমেজ বিরাজ করছে। আমরা সকাল থেকে ঘুরে দেখেছি প্রার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভোট চাইছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। যারা দলীয় ব্যানারে নির্বাচন করছেন তারা দলবল নিয়ে যাচ্ছেন এখানে সেখানে, আর যারা স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু নিজেদের মতো করে ভোট চাইছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। তবে অন্যান্য দিনের তুলনায় যে উত্তাপ, যে আমেজ, সেটি কিছুটা কম মনে হয়েছে। কারণ আজকে গতকাল কিন্তু নির্বাচন কমিশন এটি প্রজ্ঞাপন জারি করেছে যে আজ সকাল থেকে, মানে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডোপ টেস্ট কার্যক্রম চলবে। সে কারণে কিন্তু প্রার্থীরা 179 জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী রয়েছে, তারা কিন্তু এখানে ডোপ টেস্টের জন্য আসছেন। এছাড়াও হল সংসদে রয়েছে মোটামুটি 600-র উপরে কিন্তু প্রার্থী রয়েছে, সব হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের প্রার্থী মিলিয়ে। তো এ পর্যন্ত আমরা দেখেছি এইখানে আমরা যে মেডিকেলের ডোপ টেস্ট হচ্ছে, আপনারা দেখছেন মানুষজন কিন্তু লাইনে দাঁড়িয়ে ডোপ টেস্ট করছে, নমুনাগুলো দিচ্ছে। তো এ পর্যন্ত আমরা খবর নিয়েছি 300 প্লাস মানুষের প্রার্থীদের ডোপ টেস্ট সম্পূর্ণ হয়েছে। সব প্রার্থীর ডোপ টেস্ট সম্পূর্ণ হবে কিনা যে সময় রয়েছে এ নিয়ে কিন্তু শঙ্কা দেখা দিয়েছে এবং কিছু অভিযোগ কিন্তু এসছে। আমরা সকালে যেমনটি জানিয়েছিলাম যে এখানে যারা ডোপ টেস্ট দিতে আসছেন বা করাচ্ছেন তাদের বিষয়ে প্রশাসনের কিছু উদাসীনতা কিংবা যেই অব্যবস্থাপনার একটি বিষয় সেটি কিন্তু উঠে এসেছিল। সে কারণে কিন্তু নানামুখী কথা প্রশ্ন এখানে দেখা দিয়েছিল। প্রার্থীরা অভিযোগ করছিলেন যে যেভাবে অনিরাপদভাবে স্যাম্পল কালেকশন করা হচ্ছে, সেসব স্যাম্পল কালেকশনের কারণে কিন্তু স্যাম্পলের কালেকশন, একজনের স্যাম্পল অন্যজন প্রক্সি দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তার বাথরুমে ঢুকে জানলা দিয়ে স্যাম্পল বাইরে থেকে কালেক্ট করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এমন অভিযোগই কিন্তু এসেছিল। সেটি কিন্তু প্রশাসনের নজরে আসার সাথে সাথে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তারপর কিন্তু সঠিকভাবেই এখানে স্যাম্পল সংগ্রহের কাজ চলছে। এছাড়া নির্বাচনকে ঘিরে যেমনটি বলছিলাম যে মোটামুটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং আগামী 11ই সেপ্টেম্বর 33 বছর পর জাকসু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু জাকসু ক্যাবিনেটে ছাত্রদের যে প্রতিনিধি সেটি নিশ্চিত হবে, এমন কথাই কিন্তু বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা বলছেন। জাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে নতুন করে নিতে এখন থেকে আর থানায় জিডি করা লাগবে না। ফলে জিডি ছাড়াই দ্বিতীয় পরিচয়পত্র নিতে পারবেন যে কেউ। দুপুরে নির্বাচন ভবনের সংবাদ ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় এনসিপি সহ 22টি রাজনৈতিক দলের নিবন্ধন কাজ মাঠ পর্যায়ের তথ্য এসেছে উল্লেখ করে সচিব জানান, পরবর্তী প্রক্রিয়া শেষে শিগগিরই সিদ্ধান্ত জানাবে কমিশন। বলেন, রাজনৈতিক দলের প্রতীক আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে যা দ্রুতই আসবে। দল নিবন্ধনের সাথে প্রতীক জড়িত হওয়ায় প্রতীক সহ নিবন্ধন দেওয়ার কথা ভাবছে ইসি। প্রবাসে অবস্থানরত বাংলাদেশি দেশের অভ্যন্তরে ভোটের যাদের বয়স 16 বছর হয়েছে তারা নিবন্ধন করতে পারবেন। তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারবো। কার্ড হারিয়ে গেলে জিডি জেনারেল ডায়েরি করার একটা প্রভিশন ছিল, ওটাকে আমরা বলেছি এটা লাগবে না। এটা একটা কেন মানুষের অসুবিধার অনেকেই হন, সময়ের স্বল্পতা আছে, সুযোগ স্বল্পতা আছে, তার থেকে বরং এটা জিডি ছাড়াই দ্বিতীয়টা কার্ড পাওয়ার সুবিধা আছে। প্রতীক সংক্রান্ত একটা বিধিমালার সংশোধনের প্রস্তাব এখনো আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ে অপেক্ষমান আছে এবং আমরা আশা করছি যে এটা তাড়াতাড়ি আসবে। ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে এখনও ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে সড়কে তৈরি হয়েছে 25 কিলোমিটার যানজট। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন এই মুহূর্তে সড়কের পরিস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন আন্দোলনকারীরা? আপনি জানেন যে সকাল 8:30 থেকেই মূলত এই অবরোধ কর্মসূচি শুরু করে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী, যার ফলে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ একেবারেই বন্ধ বলা চলে। কারণ হচ্ছে যে ঢাকা বরিশাল ঢাকা খুলনা ফরিদপুর অংশের 9টি পয়েন্টে তারা অবরোধ করেছে এবং এই অবরোধে তারা কিন্তু বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলেছে, টায়ার জ্বালিয়ে আগুন
বিক্ষোভ করছে এবং স্লোগান দিচ্ছে, স্লোগানে মুখরিত হচ্ছে বিভিন্ন পয়েন্টে যেসব জায়গায় অবরোধকারীরা রয়েছে। তো তারা একটি দাবি উপস্থাপন করছে যে ফরিদপুর 4 নাম্বার যে আসনটি রয়েছে, ফরিদপুরের সদর ভাঙ্গা, এই আসনের থেকে 2টি ইউনিয়নকে মূলত কেটে নেওয়া হয়েছে ফরিদপুর 2 সংসদীয় আসনের সালতা এবং নগরকান্দায়, যেখানে তাদের এই আপত্তি এবং তাদের এই বিদ্রোহ। তারা দাবি করছে যে সরকার নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট যারা এর সঙ্গে রয়েছে তারা অনতিবিলম্বে যে ফরিদপুর 4 আসন থেকে যে 2টি ইউনিয়ন নেওয়া হয়েছে সেটাকে তারা স্বাভাবিক অর্থাৎ পূর্বের ন্যায় ফিরে দেবে এমনটি তাদের প্রত্যাশা। অন্যথায় তারা সরকার যদি এই দাবিটি না মেনে নেয় সেক্ষেত্রে তারা কিন্তু ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে দেবে এমনটি বলেছে। তো আমি কথা বলেছিলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেছেন যে আন্দোলনকারীদের সঙ্গে আমরা কন্টিনিউ যোগাযোগ করছি, মানুষের ভোগান্তি যাতে না হয় সেই ব্যাপারে কথা বলার চেষ্টা করছি। তারপরেও তাদের এখনো আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি বা এখনো অবরোধ প্রত্যাহার করা সম্ভব হয়নি এমনটি বলেছেন। তবে আমরা এই যে 9টি পয়েন্টে আমরা ঘুরেছি সেখানে কিন্তু কোথাও কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো সংস্থাকে আমরা সেভাবে দেখতে পাইনি এবং এই জায়গায় যারা বিক্ষোভ করছে বা দাবি তুলে স্লোগান দিচ্ছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছে এবং এই দাবি তোলা টোটাল 25 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এখন একটি তৈরি হয়েছে, যানজটের সীমানা তৈরি হয়েছে। উজ্জ্বল, ফরিদপুরের এটি ছিল সর্বশেষ খবর। ফরিদপুর থেকে অবরোধ কর্মসূচির খবর জানাচ্ছিলেন মফিজুর রহমান শিপন। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ডিপোতে বর্ধিত চার্জ বহাল রাখা না রাখার বিষয়ে নিজ নিজ সিদ্ধান্তে অনড় ডিপো মালিক ও সেবা গ্রহীতারা। এ নিয়ে বন্দর চেয়ারম্যানের সাথে সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠক শেষ হয়েছে। কোনো সিদ্ধান্ত ছাড়াই এ অবস্থায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বিজিএমইএ। হাজিরা শিউলির প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম বন্দর ও সেবা গ্রহীতাদের অনুরোধ উপেক্ষা করে 1 সেপ্টেম্বর থেকে 21টি আইসিডি একযোগে রফতানি পণ্যবাহী ও খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ের বিভিন্ন খাতে বাড়তি চার্জ আদায় করছে। এক্ষেত্রে ট্যারিফ বেড়েছে 30 থেকে সর্বোচ্চ 63%। আইসিডি ব্যবহারকারীরা বলছেন সেবা গ্রহীতাদের সাথে আলোচনা ও ট্যারিফ কমিটির অনুমোদন ছাড়া চার্জ বাড়ানো বেআইনি ও আইসিডি নীতিমালার লঙ্ঘন। সংগঠনগুলোর পক্ষ থেকে চিঠি দিয়ে বাড়তি চার্জ আদায় স্থগিত রাখতে অনুরোধ করা হলেও আমলে নেয়নি বিগডা। এ অবস্থায় দুপুরে বন্দর চেয়ারম্যান সংশ্লিষ্ট সব পক্ষের সাথে মতবিনিময় সভা করলেও কোনো সিদ্ধান্ত হয়নি। বিগডা যেহেতু এটা অনৈতিকভাবে তারা বাড়িয়েছেন, আইন একটা ট্যারিফ কমিটি আছে, ট্যারিফ কমিটিকে বাদ দিয়ে ইগনোর করে তারা এই ট্যারিফটা বাড়িয়েছেন এবং এটা আমি মনে করি পোশাক শিল্পের জন্য একটা অশনি সংকেত। খরচ বাড়ছে এবং এটা করবে সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, বাট এটা দেশের একটা আইন আছে, একটা ট্যারিফ কমিটি আছে, ট্যারিফ কমিটির সিদ্ধান্ত নেবে কি খরচ বাড়ছে, কতটুকু বাড়ানো যায়, কত পার্সেন্ট বাড়ানো যায় সেটা তারাই নেবে। সভায় ট্যারিফ কমিটির অনুমোদন ছাড়া বাড়তি ট্যারিফ আদায় স্থগিত রাখতে সেবাগ্রহীতারা অনুরোধ করলেও অনড় অবস্থানে ডিপো মালিকরা। বরং ট্যারিফ কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন তারা। এই ধরনের কমিটি বা এই কমিটি চাইলেই যে কোনো সময় যে কোনো ধরনের অন্যায্য নিম্ন দর ডিপোগুলোর উপর চাপিয়ে দিতে পারবে, কিন্তু আমরা মনে করি না যে আমাদের সেবাগ্রহীতা সংগঠন কেমন করে আমার ব্যবসা বুঝবে। আমার ব্যবসাটার বিনিয়োগ আমাদের ব্যবসার অপারেটিং কস্ট আমাদের ব্যবসার লাভ ক্ষতি আমাদের। এই ব্যবসাটা অন্য ব্যবসায়ী এসে আমাদের উপর চাপিয়ে দিবেন, এটা চরমভাবে অযৌক্তিক একটা বিষয়। রফতানিকারকরা বলছেন বর্তমান সংকটকালে ট্যারিফ বাড়লে পোশাক খাত সহ পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বাড়তি ট্যারিফ আদায় স্থগিত না করলে আইনগত পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন পোশাক শিল্প মালিকরা। আন্তর্জাতিকভাবে এখন আমরা এই শিল্প অনেক চাপে আছে। ট্যারিফ, ট্রাম্প ট্যারিফ 20% ট্যারিফ, অথবা সামনে যে আমাদের ইউরোপে যে চ্যালেঞ্জগুলো আসতেছে, এই অবস্থায় শিল্প ভালো নেই, শিল্পের স্বাস্থ্য ভালো নেই। এই অস্বাস্থ্যকর অবস্থায় যে একটা আশঙ্কাজনক অবস্থাতে যদি এই ধরনের আরও উপসর্গ যোগ করা হয় তাহলে এই রোগটা আরও বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি ভালোভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমদানি রফতানি ও খালি কন্টেনার মিলিয়ে বছরে 23 লাখ কন্টেনার হ্যান্ডলিং করে বেসরকারি 21টি কন্টেনার ডিপো। এক্ষেত্রে আইসিডি থেকে বন্দর পর্যন্ত 20 ফুট কন্টেনার হ্যান্ডলিং ও পরিবহনের প্যাকেজ চার্জ 3,600 টাকা বাড়িয়ে 9,900 টাকা, আর 40 ফিট কন্টেনারের সেবা মূল্য 5,000 টাকা বাড়িয়ে 13,200 টাকা করে আদায় করা হচ্ছে। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। খেলার খবর, পর্দা উঠছে এশিয়া কাপের। নিজ মহাদেশে শীর্ষ হওয়ার লড়াইয়ে নামছে 8 দল। যদিও ট্রফির দৌড়ে থাকবে এর অর্ধেক সংখ্যক দল।
উদ্বোধনী দিনে মাঠে নামছে আফগানিস্তান ও হংকং। বিস্তারিত প্রতিবেদনে। অপেক্ষার পালা শেষ, শুরু হচ্ছে এশিয়া কাপের 17তম আসর। আয়োজক আরব আমিরাত থেকে শুরু করে অংশ নেয়া দেশগুলোর ভক্তদের মধ্যে আসরটি ঘিরে তাই বাড়তি উন্মাদনা শুরু হয়েছে এরই মাঝে। টি-20 ফরম্যাটে হতে যাওয়া এবারের আসরে 2টি গ্রুপে অংশ নিচ্ছে মোট 8 দেশ। এই গ্রুপে রয়েছে আসরের সবচেয়ে ফেভারিট দল ভারত, পাকিস্তান। তাদের সাথে ওমান ও আরব আমিরাত লড়বে এই গ্রুপে। গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। हम आए हैं तारीख बदलने। অবশ্য 8 দলের মধ্যে শিরোপার লড়াইয়ে আসরটিতে গিয়েছে অর্ধেক সংখ্যক দল। যদি কোনো অঘটন না ঘটে তাহলে গ্রুপ এ থেকে অবধারিতভাবেই এগিয়ে থাকবে ভারত আর পাকিস্তান। শিরোপার লড়াইয়েও এই দুই দল থাকবে সবার থেকে এগিয়ে। অন্যদিকে শক্তিমত্তায় অনেকটা কাছাকাছি হওয়ায় বি গ্রুপের বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের লড়াইটা হবে উপভোগ্য। যে কারণে এশিয়া কাপে বি গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। এই গ্রুপ থেকে পরের রাউন্ডে কারা যাচ্ছে তা দেখতে রাখতে হবে তীক্ষ্ণ নজর। এশিয়া কাপের প্রথম দিনে মাঠে নামবে আফগানিস্তান ও হংকং। টি-20-র নতুন পাওয়ার হাউস খ্যাত আফগানিস্তান অবশ্য এগিয়ে থাকবে এই ম্যাচে। এশিয়া কাপে ভালো কোনো স্মৃতি নেই হংকংয়ের। এর আগের 5 আসরে অংশ নিয়ে কখনো গ্রুপ পর্ব পার করতে পারেনি দলটি। এবারের এশিয়া কাপে হংকং এসেছে ভিন্ন এক মাত্রা নিয়ে। গত বছর এসিসি মেন্স প্রিমিয়ার কাপে নেপালকে 3য় স্থান নির্ধারণী ম্যাচে হারিয়ে এশিয়া কাপে জায়গা করে নেয় হংকং। তারপর থেকেই দলে আসে বেশ কিছু রদবদল, বিশেষ করে নেতৃত্বে। সবশেষ টি-20 বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলেছে রশিদ খানের আফগানিস্তান। চমক দেখিয়ে সেমিফাইনালে খেলেছে তারা। সেই ধারা অব্যাহত রেখে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভ সূচনা করতে চাইবে আফগানিস্তান। রেজাউল করিম, এখন। শেষ করবো এখন বিকেল। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ডাকসুর ভোট গ্রহণ শেষে গণনা শুরু। আচরণবিধি লঙ্ঘন ও পূরণ করা ব্যালট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শীর্ষ প্রার্থীদের। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। তীব্র বিক্ষোভে পদত্যাগে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। দায়িত্ব নিতে পারে সেনাবাহিনী। বাংলাদেশিদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ। জাতীয় পরিচয়পত্র হারালে জিডি ছাড়াই নেওয়া যাবে দ্বিতীয়বার। ভেটিংয়ের জন্য দ্রুত মন্ত্রণালয়ে যাচ্ছে রাজনৈতিক দলের প্রতীক আইন। ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ। ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল রুটের যান চলাচল বন্ধ। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ডিপোর বাড়তি চার্জ নিয়ে অনড় দুই পক্ষ। বন্দর চেয়ারম্যানের সাথে বৈঠকে মেলেনি সমাধান। আইনি পদক্ষেপের হুমকি বিজিএমইএর। আর এই ছিল এখন বিকেলের আয়োজনে। পরবর্তী আয়োজনে এখন চারদিক দেখার আমন্ত্রণ।